আজকের বিষয়বস্তু ক্লাস 9-এর বাংলা এবং বাংলা যে বিষয়টিতে আসছি এবং আসার আগেই বলি, এখানে আমি যে চ্যানেলটিতে এখানে আমি ইতিহাস ভূগোল বাংলা ক্লাস 8, 9, 10, 11, 12 পড়িয়ে থাকি এবং এখানে খুব ভালোভাবে পরিষ্কারভাবে বুঝিয়ে দেওয়া হয়, স্বচ্ছ ধারণা প্রোভাইড করা হয় এবং কোশ্চেন অ্যান্সার আলোচনা করা হয়, নোটস দেওয়া হয়। ঠিক আছে, যদি কেউ প্রাইভেট টিউটরের কাছে না পড়েও যদি এই চ্যানেলটির সঙ্গে থাকে, তাহলে আমি মানে 100 ভাগ নিশ্চিত যে তাদের পড়াশোনা খুব ভালোভাবে হয়ে যাবে। ঠিক আছে, এবং সেক্ষেত্রে তারা কিছু কোশ্চেনও আমাকে করতে পারে, সেখানে তাদের উত্তর দিয়ে দেবো এবং আমি প্লে লিস্ট বানিয়ে দিয়েছি সেখানে, এবং আরও অনেক প্লে লিস্ট বানিয়ে দেবো কারণ ভিডিও প্রচুর দেয়া আছে। 462-63টা ভিডিও হয়ে গেছে এবং এই ভিডিওগুলোর মধ্যে বেশিরভাগটাই আছে ক্লাস 9-10-এর ভিডিও, 8-এর কিছু ভিডিও আছে এবং 11-12-এর ভিডিও আছে। ঠিক আছে, এবং তারা প্রচুর ভিডিও পাবে। এখানে আমি আসছি আজকে বাংলা বিষয়ের ওপরে, কারণ বাংলা ইতিহাস ভূগোলের যে পড়াচ্ছি আমি তাদেরকেই বলি, যারা ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট আছে তাদের কিন্তু সেকেন্ড সেমিস্টার শুরু হতে চলেছে এবং তারা একটি প্রবন্ধ পড়েছে, সেটা হচ্ছে নবনব সৃষ্টি। নবনব সৃষ্টি প্রবন্ধটির ভাষা কিন্তু কঠিন নয়, বিষয়বস্তুও কঠিন নয়, কিন্তু তা সত্ত্বেও অনেকে বুঝতে পারে না। সেক্ষেত্রে কয়েকটি বিষয় এখানে আমি আলোচনা করে দিতে চাই। এখানে নবনব সৃষ্টি প্রবন্ধে লেখক যেটা বলতে চেয়েছেন সেটা হচ্ছে, ভাষার ক্ষেত্রে আমরা অনেক শব্দ ব্যবহার করি, সেই শব্দগুলো অনেক সময় বিদেশি শব্দ ব্যবহার করি বাংলা ভাষার ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে আমরা সংস্কৃত শব্দকে অপরিবর্তিতভাবে ব্যবহার করে থাকি, অনেক ক্ষেত্রে দেশীয় শব্দ ব্যবহার করি। এরকমই অনেক ভাষা বাংলা ভাষার মতনই রয়েছে, যে ভাষা হচ্ছে অন্য বিদেশি থেকে ভাষা থেকে শব্দ চয়ন করেছে, শব্দ নিয়েছে এবং নিজেরও কিছু ভাষা প্রয়োগ করেছে। কিন্তু কিছু ভাষা আছে, যেমন সংস্কৃত, যেমন হিব্রু, যেমন গ্রিক, যেমন আবেস্তা, এইসব ভাষাগুলো কিন্তু বিদেশি শব্দ নেয়নি, বা তাদের ভাণ্ডারে যে শব্দ আছে সেই শব্দগুলোই তারা একটু অদল বদল করে নিয়ে ব্যবহার করেছে। এক্ষেত্রে তারা আত্মনির্ভরশীল ভাষা বলে লেখক মনে করেছেন। বাংলা ইংরেজি কিন্তু আত্মনির্ভরশীল ভাষা নয় লেখকের মতে। কেন নয় সেটাও তিনি বলে দিয়েছেন। এবং বাংলা বা ইংরাজি এই সমস্ত ভাষা আত্মনির্ভরশীল নয়, হিন্দিও নয়। হিন্দি থেকে বিজাতীয় শব্দকে তাড়ানোর জন্য সাহিত্যিকরা উঠে পড়ে চেষ্টা করছেন, কিন্তু আমরা যখন মনের ভাব প্রকাশ করতে গেলে আমাদের যথাযথ শব্দের প্রয়োজন হয়। সেই শব্দ যখন আমরা নিজের ভাণ্ডারে না পাই, বিজাতীয় ভাষা থেকে শব্দ নিয়ে থাকি। এরকম নেয়ার নিদর্শন বহু আছে, বহু স্বনামধন্য বিখ্যাত মানে সাহিত্যিকরা এই কাজ করেছেন। যেমন হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি বলেছেন ইজ্জত দিয়ে, ইমান দিয়ে, বুকের রক্ত দিয়ে। ঠিক আছে, এই সমস্ত কথা তিনি কর্তার ভূত নামে একটি গল্পে বলেছেন, যেটি ক্লাস 11-এ আছে। ঠিক আছে, এবং এছাড়া আলালের ঘরে দুলাল বা হুতুম প্যাঁচার নকশা বা কাজী নজরুল ইসলামও প্রচুর পরিমাণে আরবি ফার্সি শব্দ ব্যবহার করেছেন। এবং যখন ছদ্মনামে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিখেছেন যে কস্যচিৎ উপযুক্ত ভাইপোস্ত, এটা ছিল তার ছদ্মনাম। এই ছদ্মনামে তিনি যখন লিখতেন তখনও তিনি কিন্তু প্রচুরভাবে বিজাতীয় শব্দ ব্যবহার করেছিলেন। তিনি অতি অল্প হইল, আবার অতি অল্প হইল, ব্রজবিলাস, এই সমস্ত লেখাগুলো তিনি লিখেছিলেন। তিনি কিন্তু আরবি ফার্সি শব্দ ব্যবহার করেছেন। শুধু তাই নয়, চর্যাপদের আবিষ্কারক পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী মহাশয়ও কিন্তু বলেছেন যে আমরা যদি বাংলা ভাষা থেকে আরবি ফার্সি শব্দ বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু আমরা প্রায় 60 ভাগ আমাদের ভাষা শব্দে চলে যাবে এবং আমাদের ভাষা মানে আমাদের কথা, মনের ভাব প্রকাশ করার জন্য আমরা যথোপযুক্ত ভাষা পাবো না। যদিও পাই, সেটা এত বেশি কঠিন হয়ে যাবে, সেটা আমরা হৃদয়ঙ্গম করতে পারবো না। ঠিক আছে, লেখক এখানে নবনব সৃষ্টিতে আরও বলেছেন যে যখন আমরা যেমন যেমন আলোচনা করি তেমন তেমন ভাষা আমরা প্রয়োগ করি। যেমন যদি গুরুগম্ভীর আলোচনা করি সেই রকম ভাষা, যদি আমরা হাসি ঠাট্টা মজা ইয়ার্কি করি, রেস্তোরাঁয় বসে আলাপ আলোচনা করি, বন্ধুদের মধ্যে মজা ঠাট্টা করি, তখন কিন্তু এক ধরনের ভাষা হয়। আর যখন আমরা গুরুগম্ভীর আলোচনা করি তখন কিন্তু একরকম ভাষা হয়। এই ক্ষেত্রে উনি মোগলাই রেস্তোরাঁ এবং শঙ্করাচার্যের দর্শনের কথা উল্লেখ করেছেন। ঠিক আছে, এবং এক্ষেত্রে তিনি বলেছেন যে আমরা এখনো পর্যন্ত আমরা ইংরাজি শব্দ কেন প্রয়োগ করে চলেছি সেটাও উনি বলেছেন। ঠিক আছে, যে ইংরাজি শব্দ আমরা যখন আমরা সায়েন্স
পড়ি, বিজ্ঞান আলোচনা করি, সেই সময় বিজ্ঞান পড়তে গিয়ে কিন্তু বিজ্ঞানের অনেক শব্দ আমরা প্রয়োগ করতে হয়, যেগুলো ইংরাজিতেই হয়। ঠিক আছে? এই জন্য রেলের ইঞ্জিন বর্ণনা প্রসঙ্গে কিন্তু আমাদের ইংরাজিতেই কিছু শব্দ ব্যবহার করতে হবে, বা আমরা যখন পদার্থবিদ্যা পড়বো, রসায়ন বিদ্যা পড়বো, তখন কিন্তু আমরা ইংরাজি শব্দই ব্যবহার করতে হবে। এছাড়া সংস্কৃত থেকেও কিন্তু আমাদের অনেক কিছু পাওয়ার আছে, নেওয়ার আছে। সেই জন্য সংস্কৃত চর্চা কিন্তু এখনো বন্ধ হয়ে যাওয়ার দরকার নেই। ঠিক আছে? এছাড়া আরবি ফার্সিতে তো আর বিজ্ঞান চর্চা হয় না, সেই জন্য আরবি ফার্সি ভাষা কিন্তু আর বেশি সমৃদ্ধ হওয়ার কোনো জায়গাও নেই। এক্ষেত্রে উনি আরও বলেছেন যে ফার্সি ভাষার সৌন্দর্যের কথা বলেছেন। তিনি রাধাকৃষ্ণ পদাবলীর গুণকীর্তন করেছেন। ঠিক আছে? এবং সেক্ষেত্রে কীর্তন এবং বাউলের যে মাধুর্য, যে আবেদন, যে ললিত কলা, সেটাকে তুলে ধরেছেন। আমরা মুগ্ধ হয়ে যাই বাউল গান শুনে, কীর্তন গান শুনে। এবং আমাদের রাধা কৃষ্ণ আমাদের ঘরের মানুষ হয়ে ওঠেন, আমাদের ঘরের মেয়ে হয়ে ওঠেন রাধা। এবং সেখানে আমরা আমাদের নয়ন জলে আমরা প্লাবিত হই, আমাদের সেই ভাষারই মাধুর্যে আমরা আমাদের মন উথাল পাথাল হয়ে ওঠে। কিন্তু যদি ভাষা মাধুর্য রক্ষা করতে হয়, তাহলে কিন্তু সত্য, শিব এবং সুন্দরের আরাধনা করতে হবে, যেটা কিন্তু সাহিত্যিকরা করে থাকেন। সত্য, শিবের, সুন্দরের আরাধনা। কিন্তু ভাষার মাধুর্য যেখানে নষ্ট হয়ে যাবে, সেখানে কিন্তু আবার প্রতিবাদের ঝড় উঠবে। সেক্ষেত্রে কিন্তু কোনো ধর্মই বাধা নয়, যে কোনো ধর্মের মানুষই কিন্তু প্রতিবাদ করবে, যদি ভাষার ক্ষেত্রে সত্য, শিব এবং সুন্দরের আরাধনা করা না হয়। ঠিক আছে? আচ্ছা, বিশেষ কয়েকটি কোশ্চেনের মধ্যে আসছি, যেটা হচ্ছে সংস্কৃতকে আত্মনির্ভরশীল বা স্বয়ংসম্পূর্ণ ভাষা বলা হয় কেন? কারণ লেখক বলেছেন, সৈয়দ মুস্তাফা আলী বলেছেন যে সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল, কারণ এই ভাষা যখন নতুন কোনো চিন্তা করে, নতুন শব্দে কিছু নিজের অনুভূতি প্রকাশ করে, নতুন নামের কিছু সংযোজন করার চেষ্টা করে, তখন কিন্তু নিজের ভাণ্ডারে খোঁজ করে দেখে। সে কিন্তু, কিংবা নিজের ধাতু, নিজের ভাণ্ডারে, শব্দ ভাণ্ডারে যে ধাতু বা শব্দ আছে, প্রসঙ্গত বলি ক্রিয়ার মূল রূপকে ধাতু বলে। ঠিক আছে? ধাতু বা মূল শব্দটি আছে, সেটাকে একটু অদল বদল করে দিয়ে নতুন শব্দ গঠন করা যায় কিনা সেটাও চেষ্টা করে দেখে। সে যে শব্দ অন্য ভাষা থেকে নেয়নি তা নয়, কিন্তু সেটা যে নিয়েছে এতটাই মুষ্টিমেয়, সেটা উল্লেখ করার মতো নয়, সেই কারণে হিসাব করার মতো নয়। সেই জন্য সংস্কৃত ভাষাকে আত্মনির্ভরশীল ভাষা বলা চলে। আচ্ছা, বাংলা ইংরাজি কেন আত্মনির্ভরশীল ভাষা নয়? কারণ বাংলা ইংরাজি প্রয়োজনে অপ্রয়োজনে অন্যান্য বিজাতীয় ভাষা থেকে শব্দ চয়ন করেছে, শব্দ নিয়েছে। এবং বাঙালিরা কি করে? বাঙালিরা বিলেতি ওষুধ ব্যবহার করে, আলু কপির মতন খাবার রান্নাঘরে ব্যবহার করে। এছাড়া অনেক বিজাতীয় খাবার, বিদেশি খাবার তারা রান্নাঘরে রান্না করে, যার জন্য তাদের অনেক বিদেশি শব্দের প্রয়োজন হয়। এবং অফিস, আদালত, আইন, আদব কায়দা, গালছে, এই সমস্ত, ঠিক আছে, বরফ, এই সমস্ত শব্দ তারা প্রচুর ব্যবহার করে। এবং এই জন্য তারা এখনো পর্যন্ত আরবি ফার্সির ওপর পুরোপুরি অনেকটাই নির্ভরশীল, অনেকগুলো শব্দই তারা সেখান থেকে নিয়েছে। এটা তোমরা জানো, পর্তুগিজ থেকে নিয়েছে, পর্তুগিজ আলমারি, আলমারি, আলপিন, ঠিক আছে, সাবান, স্ক্রু, তোয়ালে, এগুলো সব পর্তুগিজ থেকে নেওয়া হয়েছে। তারপরে রিক্সা, ছোট ছোট কিছু শব্দ জাপানি, চীনা আছে। ঠিক আছে? যেমন চা, চিনি, চাউমিন, লুচি, এগুলো সব চীনা শব্দ। ঠিক আছে? রিক্সাটা জাপানি শব্দ, হাসমুহানা জাপানি শব্দ। ঠিক আছে? আচ্ছা, এরপরের যে কোশ্চেনটি, সেটি হচ্ছে যে সৈয়দ মুস্তাফা আলী যে নবনব সৃষ্টি প্রবন্ধটি রচনা করেছে, সেই প্রবন্ধ অবলম্বনে বলো যে বাংলা ভাষায় বিদেশি শব্দের অনুপ্রবেশ কি ঘটতেই থাকবে? এই প্রসঙ্গে বলি যে নবনব সৃষ্টি প্রবন্ধে লেখক বলেছেন যে বাংলা ভাষায় যথেষ্ট পরিমাণে বিদেশি শব্দ জায়গা করে নিয়েছে, কিন্তু তাতে খারাপ হয়েছে না ভালো হয়েছে সেটা ভাবাটা অবান্তর। কারণ আমরা মনের ভাব প্রকাশ করতে গেলে আমাদের শব্দের প্রয়োজন হয়। শব্দ ছাড়া তো আমরা মনের ভাব প্রকাশ করতে পারি না, কিন্তু পারি সেটা
যেটা হচ্ছে আকারে ইঙ্গিতে, সেটা কিন্তু খুবই সামান্য পরিমাণে পারি। ঠিক আছে, আমাদের শিক্ষার মাধ্যম হিসেবে ইংরাজিকে প্রাধান্য দেওয়া হয়েছে, ইংরাজিকে বাদ দিয়ে মাতৃভাষা হিসেবে বাংলাকেই ধরা হয় এবং বাংলাতে প্রচুর বিদেশি শব্দ ঢুকবে বলে সৈয়দ মুস্তফা আলী মনে করেন। কারণ আমরা বিলেতি ওষুধ খাবো, আমরা বিদেশি খাবার খাবো, আমরা যখন পাস্তা রান্না করছি, আমরা যখন চাউমিন রান্না করছি, আমরা যখন বিভিন্ন বিদেশি কন্টিনেন্টাল ডিশ রান্না করছি, সেই সময় যেই তার উপকরণ হিসেবে কিন্তু আমরা বিদেশি শব্দগুলোই ব্যবহার করব। ঠিক আছে, এছাড়া আরেকটি কোশ্চেন হচ্ছে হিন্দি থেকে বিদেশি শব্দ তাড়ানোর যে চেষ্টা চলছে তার ফল কি হবে। লেখক বলেছেন যে হিন্দি তার ভাষার ভান্ডার থেকে আরবি ভাষীকে তাড়িয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগে গেছে, উঠে পড়ে চেষ্টা করেছেন, কিন্তু তার ফল ভালো হবে কিনা সেটা লেখক জানেন না, কারণ লেখক সেটা দেখে যেতে পারবেন বলে মনে হয় না। তবে তিনি এই প্রসঙ্গে বলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, হরপ্রসাদ শাস্ত্রী, কালীপ্রসন্ন সিংহ, তারপরে প্যারীচাঁদ মিত্র, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রমুখ বহু বিশিষ্ট ব্যক্তিরা পর্যন্ত তার বাংলা ভাষায় বিজাতীয় শব্দ, আরবি ফার্সি শব্দ প্রচুর পরিমাণে ব্যবহার করেছেন। তাহলে তারা যখন আরবি ফার্সি শব্দ এত বেশি পরিমাণে ব্যবহার করছেন, তখন তাহলে আর বাকি সাহিত্যিকদের কি অসুবিধা আছে ব্যবহার করার ক্ষেত্রে। ঠিক আছে, আচ্ছা আজকে এই পর্যন্ত, নেক্সট দিন আরও এই নব নব সৃষ্টি নিয়ে আলোচনা থাকবে, দেখতে থাকো ভিডিও। আজকে এই পর্যন্ত, বাই।